আসসালামু আলাইকুম। আমি ফৌজিয়া শারমিন আরেকদিন আপনাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম। আশা করি আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটা প্রায় 8টার দিক থেকে শুরু করেছি, কারণ ইফতার করার পরপরই এই লোকগুলো চলে আসছিলো। আসলে এর আগে ব্লগে দেখিয়েছিলাম এসি সার্ভিস করাবো এবং হ্যাঁ 8টা তো বেজে গিয়েছে। তো পরে গিয়ে আরেকজন যে আসছিল ওনার সাথে দামাদামি হয়নি, 6,500 টাকা চাচ্ছিল এই কাজেই। পরে আবার পরিচিত লোক বের হয়েছে। যাই হোক, অনেক বড় কাহিনী। সেক্ষেত্রে এখানে কমের মধ্যে করানো হয়েছে। 3600 বা 3,500 টাকার মতো পড়েছিল। তো 3-4 দিন পর এটা নিয়ে আসছে এসিটাকে। আর আমরা বাহিরে যেতাম, কিন্তু যেহেতু এসির লোক আসছে তো আর আমরা বাহিরে যাইনি। এসির কাজ করতে করতে প্রায় 9:30টার মতো বেজে গিয়েছে। ঘরের কাজকর্ম শেষ করে দেন এখানে বসেছিলাম। আমার তো নামাজ শেষ, ফালাকের নামাজ পড়া বাকি ছিল, কারণ ও বাইরে গিয়েছিল একটু পাপার সাথে। ওর মেবি নাকি আমার নামাজ বাকি আছে, ফালাক পড়ে নিবে, দেন তারপর আমি নামাজ পড়বো। এই দুটার মধ্যে একটা কিছু আছে, খেয়াল নেই। যাই হোক, আমার ছোট ছোট ক্লিপ নেওয়া ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, ফাতেহা নামাজ পড়তেছে এবং ওর বোনকে যখন দেখে নামাজ পড়তে তখন ও পড়ে। দেখেন ও মুখ নাড়াচ্ছে কিভাবে, কারণ যখন আমরা নামাজ পড়ি তখন আমরা কিন্তু দোয়া পড়ি। দোয়া পড়লে আমাদের কিন্তু মুখটা নড়ে, ঠিক না? তো কপি এইরকমভাবে করে যে একেবারে রিয়েল কপি হওয়া লাগবে, ঠিক আছে? এই যে আবার পাপার কাছে আসছে। তো নামাজ পড়তে পড়তে একটু পাপার কাছে আসে, একটু বোনের কাছে যায়, একটু আমার কাছে আসে, এগুলো করে। কিন্তু মাশাআল্লাহ ওর বোনের সাথে কমপ্লিট নামার চেষ্টা করে। আমিও নামাজে দাঁড়ালে, ওর পাপা নামাজে দাঁড়ালে দেখা যায় একসাথে নামাজ পড়বে, সবগুলো কমপ্লিট করার চেষ্টা করেও। তো এখন একটু দুষ্টামি করছে, বাচ্চা মানুষ বুঝে না। তো এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম, ভাবলাম আজকে একটু আমি সেদিনই করে রেখেছিলাম, তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। ফালাক নামাজে দাঁড়াবে, কিন্তু ওকে নামাজে দাঁড়াতে দিচ্ছে না। ফাতেহা এই যে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, ও নামাজ পড়বে। এই যে ধাক্কাধাক্কি দুই বোনের মধ্যে শুরু। আর ফাতেহা বিশেষ করে ওর বোনকে নামাজ পড়তে দিবে না। তো আমি ফালাককে সবসময় বলি, আম্মু দুইটা জায়নামাজ বিছিয়ে নিবা, তুমি একটা নিজের জন্য বিছাবা, একজন ফাতেহার জন্য বিছিয়ে নিবা, কারণ যেহেতু ও নামাজ পড়ে ওকে ছেড়ে দিবা। কিন্তু কে বলে কার কথা, আমার বড় বুড়ির কথা মনে থাকে না নাকি ওর সাথে দুষ্টামি করে না কি জানি না, ও এরকমই করে ওর সাথে। তো যাই হোক, ওদের নামাজগুলো শেষ হলে আমি উঠবো, উঠে রান্নাঘরে কাজ করব, কারণ ইফতার করে শরীর হাত পা চলে না, ইচ্ছে করে না তখন কাজ করতে। একটু রেস্ট নিই, নামাজ পড়ার পর রেস্ট নিয়ে তারপর কাজে যাই। মানে 9টার দিক কাজে নামি, মানে ডাইনিংটা গুছাতে হয়, দেন রান্নাঘরে থালা বাসন আছে সেগুলো পরিষ্কার করতে হয়, যেগুলো রান্নাবান্না করেছি সেগুলো পরিষ্কার করতে হয়, করে টরে দেন তারপর গিয়ে সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপর গিয়ে নামাজে আমি দাঁড়াই। নামাজটা তখন রিল্যাক্সভাবে পড়তে পারি, ভালো লাগে তখন, এই আর কি। তাই যে বড় বুড়ি জায়নামাজ নিয়ে আসছে, নামাজ পড়বে। তো দেখা যায় আমার অপেক্ষা থাকলে অনেক লেট হয়ে যাবে, তো আমি অনেক সময় ফালাককে বলি যে তুমি বসে রয়েছো, তুমি নামাজটা কমপ্লিট করো। তো বাচ্চা মানুষ দুষ্টামি করবেই। ওরা যে এই বয়সে নামাজ পড়ে, রোজা রাখে, জানি না, আমার যতটুকু মনে হয় আমি তো এই সময় খেলাধুলাই করতাম, রোজা রাখতাম কিনা আমার সেটাও ঠিকমতো মনে নাই। আমি আমার বিষয় বলি, এই আর কি। তো এই যে আমার পানি বলকানো শেষ, দেন সব কাজ শেষ, এখন ঘুমাতে যাব। ঘুম তো আসবে লেট করে, এখন একটু মোবাইল টোবাইল দেখবো, এই আর কি। নামাজও শেষ আমার। সব কাজ শেষ করে তারপর পানি বসিয়ে চলে গেছিলাম, দুধ গরম করে রেখে গিয়েছিলাম। এখন বেশ ভালোই দুধ গরম ছিল, তো ভাবলাম যে একটু ঠান্ডা হোক, দেন তারপর নামাজটা শেষ করে এসে দুধটা সবাইকে ঢেলে দিব। কারণ দেখা যায় কি যে আমরা এখন যদি দুধটা না খাই, ভাবি যে সেহরি রাতে খাবো, তখন সেহরির সময় দুধটা খাওয়া হয় না, কারণ ভাত আর পানি খেয়ে আর কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। আর এই যে দুধের স্বর, এই দুধের স্বর নিয়ে যে বাসায় মানে যেই কাহিনী হয়, সবাই দুধের স্বর পছন্দ করে, সবাই দুধের স্বর খেতে চায়। তো আমি এখানে বাপ মেয়েকে দিয়ে দিচ্ছি। আমার যদি ইচ্ছে করে আমি খেয়ে নিই, আর যদি আমার ইচ্ছে খুব একটা না করলেও আমি দুজনকে ভাগ করে দিয়ে দিই, কারণ দেখা যায় দুজনই পছন্দ করে, তো দুজনকেই দিতে হয়।
তো আমাদের প্রত্যেক দিনই 3 পা গরুর দুধ নিতে হয়। সব কিছুর দাম এভাবে বেড়ে যাচ্ছে যে বলার বাহিরে। যখন আমরা বসিলায় আসছিলাম তখন 60 টাকা কেজি শুরু করেছিলাম, আর এখন 100 টাকা কেজি কিনতেছি। তো আজকে খুব ইচ্ছে করছিল একটু ডিফারেন্ট কিছু খাবারের জন্য, তো এই জন্য বেগুন দিয়ে আলু দিয়ে লইট্টা শুটকি করেছি অ্যান্ড আম ডাল করেছি। এই আম ডালটা খেতে খুবই মজা লাগে, ঘন করে আম ডাল ভাত আর শুটকি ভর্তা করেছি। সন্ধ্যা রাতে এটাই খাবো, আর ভোর রাতে ডিম ভেজে ডাল দিয়ে খেয়ে নিব, এই আর কি। তো মানুষের ইচ্ছেই তো করে। আর আমার এই যে বললাম না ঘর গুছানোর কাজটা, আমি ঘর নর্মালি সব গুছিয়ে ফেলেছি, কারণ ওই যে ঘুমানোর আগে যেভাবে একটা ফ্রেশ ঘরটা রেখে যাই, ঘুম থেকে উঠে যখন এই রুমে আসি খুব একটা ফ্রেশ ফিল হয়। আর এই যে আমাদের একটা বিশাল বড় একটা লাইট লাগানো হয়েছে, এই যে আমার বুড়িটা এই রুমে আমি এসেছি দেখে ও চলে আসছে। এই যে তো ওই রুমে এসি চলতেছে, এসি চললে দেখা যায় ফাতেহাকে ফুল হাতা অ্যান্ড ফুল প্যান্ট পরাতে হয়, না হলে বাচ্চা মানুষ তো হাত পা একদম ঠান্ডা হয়ে যায়। এখন মোবাইল ধরতেও আমার কাছে আসতেছে, তো এই জন্য ওকে ঘন ঘন মানে যেরকম পরিবেশ সেরকম ড্রেস আপ ওকে পরাতে হয়। দিনের বেলা তো দেখা যায় যে এসি চলে না, তখন গরমের কাপড় পরে, আর যখন এসি চলে মাঝে মধ্যে বিকালেও ছাড়ি তখন একটু আবার ফুল হাতা ফুল পায়জামা এসির জন্য পরাতে হয়, কারণ রাত্রে খাতাও গায়ে দিয়ে ঘুমায় না। তো যাই হোক, এখানে ঘুম থেকে উঠে গেলাম, এটা হচ্ছে সেহরির সময়, সেহরি খাওয়া দাওয়া করে ফেলেছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে দেন ডিম ভাজলাম, ডিম ভেজে ভাত খেয়ে এখন হাতে সময় আছে কিছুক্ষণ, তো ব্রাশ করে নিলাম। ব্রাশ না করলে তো ভালো লাগবে না। খাওয়া দাওয়া শেষে আমি ব্রাশ করি, ব্রাশ করে দেন অজু করব, অজু করে নামাজে দাঁড়াবো। আর এই যে রাত্রে যেভাবে দেখেন ঘরটা গুছিয়ে রেখেছি, সকালে উঠেও মনটা ফ্রেশ হয়। ব্রাশ করতে করতে নামাজ আজান দিয়ে দিবে, এখনই আজান পড়ে যাবে বা পড়তেছে খেয়াল নাই। তো আজান দিলে আমি সাথে সাথে নামাজ পড়ে আমরা মা মেয়ে ঘুমিয়ে যাব। ফালাক কিন্তু আমার সাথে জাগে, নামাজ পড়ার জন্য ওয়েট করে। প্রচুর পরিমাণে ওর চোখে ঘুম থাকে, ছোট মানুষ তো, কিন্তু তারপরও নামাজ পড়ার জন্য ওয়েট করে। আল্লাহ যেরকম ওকে এভাবেই আমার 2 সন্তানকে ওভাবেই তৌফিক দান করে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে ওরা, ওভাবে ওদেরকে তৈরি করতে পারি, আমাদের ফরজ কাজটা যেরকম করতে পারে। তো এখানে সকালবেলা ঘুম থেকে উঠলাম, আজকে খুব একটা ফ্রেশ ফিল হচ্ছে। আর দেখেন বারান্দায় এসে যা দেখলাম আমি, সেটা হচ্ছে এখনও কুয়াশা কিন্তু যায় নাই। তো মানে কুয়াশা ভরা সকাল, একেবারে ঘোলা হয়ে রয়েছে এখানে, স্পষ্ট কিন্তু ওই পাড়গুলো দেখা যাচ্ছে না, নদীর উপরে কুয়াশা ভরা। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে প্রচুর পরিমাণে কিন্তু রোদটা দেখেন, রোদটা কিন্তু প্রচুর কড়া একটা রোদ, হ্যাঁ, আর প্রচুর গরম লাগতেছে ইদানিং। বৃষ্টি পড়বে যেহেতু 14 এপ্রিল পয়লা বৈশাখ, তো যতটুকু জানি তারপর ঝড় বৃষ্টির দিনটা শুরু হয়ে যায়। তো দেখা যাক, এমনি তো নর্মালি 2-1 বার তো বৃষ্টি হয়েছে, কিন্তু ঝড় তুফানটা আসলে বাকিই আছে। আমার ঝড় তুফানের দিন অনেক ভয় করে। আর আমার এই গাছের নাম আমি গাছগুলোর নাম জানি না, মনে রাখতে পারি না, কিন্তু গাছগুলো সুন্দর দেখতে অনেক। এর নিচ থেকে না খুব সুন্দর 2টা গাছের আবার পাতা বের হয়েছে, আমার কাছে খুব ভাল লাগছে। দেন এই গাছগুলো এখানে আমি আবার উপর থেকে ভেঙে এই যে ছোটো 2টা গাছ লাগিয়েছি, যেরকম এখানে খালি খালি ছিল, এই জায়গাটা একটু ভরাট হোক, সময় লাগবে। দেন এই ফুলের টপের মধ্যেও গাছ নতুন 2টা লাগিয়েছিলাম। তো এই যে ছোট গাছটা যেটা, এটা মরে গিয়েছিল, তারপর কোথায় থেকে আবার ছোট্ট করে গাছটা বের হয়ে আসলো। তো আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এটা না ফুল ফুটবে এই 2টা গাছের মধ্যে, আর আমার ফুল ফোটার মতো কোনো গাছ ছিল না। তো যাই হোক, আমি এখানে কি করব, গাছের মুখের আগার থেকে গাছের ভেঙে দিব, ওই জায়গাটা নখ দিয়ে ভেঙে দিয়ে দেন অন্য জায়গা লাগিয়ে দিব। যদি সেটা হলো তো হলো, না হলে নাই। যে গাছটাই বর্তমান আছে সেখান থেকে আমি ভেঙে দেওয়ার কারণ হচ্ছে কি জানেন, সেখান থেকে আরও 2-3টা করে মুখ বের হবে। তো মুখ বের হলে আমার গাছটা নিচ থেকেই ঘন উঠবে। আর পাশের যে কাটা গাছটা, ওটার নামও জানি না, আসলে নামগুলো ভুলে যাই, কোনো কিছু মনে রাখতে পারি না। তো এই ভিডিওগুলো ভয়েস দিতে হবে, কম্পিউটারে বসতে হবে, কারণ আমার সারাদিন কোনো সময় হয় না, সময় থাকে না, রোজা রেখে সম্ভব হয় না।
তো সারাদিনের পর বিকেলবেলা শুয়েছিলাম প্রায় 4টা বাজে, তখন ফালাকের পাপা হঠাৎ বলতেছে বুফে অর্ডার করো, আমরা বুফে যাব, বুকিং দাও। যে চিন্তা সেই কাজে নেমে গেলাম। তারপর আমরা যেইটাতে যাই সবচেয়ে পপুলার এখন ধানমন্ডিতে, এটাই দ্য এরক স্টল। ভালো, ওদের খাবারের মান ভালো, কোয়ালিটি ভালো, সেজন্য আর সবসময় আমাদের এখানেই যাওয়া হয়, কেন যেন জানি না। হোয়াইট হলে যেতে চেয়েছিলাম এবার, কিন্তু পারিনি। তো যাই হোক, হোয়াইট হলেও খালি ছিল, কিন্তু যাওয়া হয়নি। এখানেই খাবার কোয়ালিটি ভালো দেখে ফালাকের পাপা বলতেছে এখানেই চলো, যেখানে খাবার কোয়ালিটি ভালো। বা আর নতুন একটা জায়গা গেলে হয় কি সমস্যা হয়, প্রায় দেখছি নতুন এক জায়গা গেলে সে জায়গার খাবারগুলো ভালো থাকে না, বা পজিশনগুলো ভালো থাকে না, মানে ভালো পাই না। এই জন্য এটাতেই সবসময় যাওয়া পড়ে। এটা ধানমন্ডিতে আছে। হোয়াইট হল কিন্তু তার পাশেই বা উপর ফ্লোরেই আছে। হোয়াইট হলটাও ভালো, আমি যতটুকু রিভিউগুলো দেখেছি। আর আমাদের প্রায় বুফে যাওয়া হয়, সেক্ষেত্রে এগুলোর বিষয় একটু জানা আছে, এই আর কি, একটু সার্চ করতে হয়। তো যাই হোক, বুফে যাওয়ার একটা কারণ হয় কি, মানে ইচ্ছে মতো খাওয়া যায়, প্লাস ইচ্ছে মতো চয়েস করে খাবারগুলো নেওয়া যায়, যে হ্যাঁ আমি এই জিনিসটা খাবো, এটা খাবো না। তো দেখা যায় যে পছন্দ মতো খাবারগুলো খাওয়া যায়, ভালো লাগে, এবং আনলিমিটেডও থাকে, কোনো টেনশন নেই। কিন্তু হ্যাঁ, বেশি খাওয়া যায় না। দেখা যায় যে এখন এক প্লেটে নিচ্ছি, এই খাবারটা খাওয়ার পর আর অন্য কিছু খেতে কিন্তু কষ্টই হয়, কিন্তু তারপরও খাওয়া লাগে। তা আমি এখানে নিয়ে আসছিলাম দুইটা মোমো নিয়ে আসছিলাম। এটারও টেস্ট ভালোই ছিল, এর আগে মোমো ছিল না, এবার মোমো পেলাম। একটা অন্থন এনেছি, অল্প অল্প করে সব কিছু একটা করে চিকেন আনি, বা একটু করে নান আনি, 1 চামচ বা হাফ চামচ পোলাও আনি, বা রাইস আনি, যেটাই আনি না কেন খাবার অল্প করে আনি, কিন্তু তারপর অল্প কিছু খেয়েও পেটটা ভরে যায়। আর একটা বিষয়, এখানে হালিম ছিল, এখানে চিকেন থাই স্যুপ ছিল। তো আমার পছন্দের, যে দেখেন 1 চামচ কিন্তু চিকেন থাই স্যুপ না। তো এইভাবে অল্প অল্প নিতে নিতে দেখা যায় অনেকগুলো খাবার নেওয়া হয়ে যায়। আর এখানে আইসক্রিম আনলিমিটেড ছিল। তো ছিল আইসক্রিমটা ভ্যানিলা অ্যান্ড চকলেট। তো আমি ভ্যানিলা পছন্দ করি, আমি সেটাই 2বার খেয়েছিলাম, এই আর কি। আর এই যেখানে ফাতেহা খেলাধুলা করছে, দেখেন অন্যান্য বাচ্চারাও খেলাধুলা করছে। বাচ্চাদের তার খাওয়া দাওয়ার থাকে না খুব একটা টেনশন। আর ফাতেহার জন্য আমি নুডলস নিয়ে আসছিলাম, ওকে ওটা খাইয়ে দিয়েছি, দেন ও খেলাধুলা করতেছে। তো যে আইসক্রিম খেয়ে আমরা বিল দিয়ে বের হয়ে যাব। এখানে পার পার্সন 1200 টাকা করে নিয়েছিল। তো প্রাইসটা একটু হাই আছে, কিন্তু তারপরও ভালো খাবারগুলো। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।